স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগের আজকের আয়োজনে। সঙ্গে আছি আমি নীলুফা জাহান তিথি। আজকে আমরা কথা বলতে চাই ইরানে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান, এবং অন্যদিকে ১৪ বছর পর লেবার পার্টি যুক্তরাজ্যের ক্ষমতায় এসেছে। ইরান এবং যুক্তরাজ্যের সাম্প্রতিক নির্বাচন নিয়ে আমরা কথা বলবো, এবং প্রথমে ইরান প্রসঙ্গে আসতে চাই। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী রাজনীতিক মাসুদ পেজেশকিয়ান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে মাসুদ পেজেশকিয়ানকে ভোট দেয়া অধিকাংশ মানুষই শহুরে মধ্যবিত্ত এবং তরুণ। দুর্ঘটনায় নিহত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে দৃষ্টিভঙ্গির বেশ ফারাক রয়েছে নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের, এমনটাই বলা হচ্ছে। ইসলামপন্থী গোঁড়ামি, সামাজিক নিরাপত্তা লঙ্ঘন ও বিভিন্ন আন্দোলনের কারণে অস্থির পরিস্থিতিতে নির্বাচিত হলেন পেজেশকিয়ান। তবে অনেক বিশ্লেষক আবার এটিও বলছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার রক্ষণশীল কাউন্সিলের বিপরীতে গিয়ে সরকার পরিচালনায় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে। এবং আমরা গণমাধ্যমে এর মধ্যে দেখেছি যে তার সামনে যে চ্যালেঞ্জগুলো আসতে যাচ্ছে সেটি নিয়েও অনেক ধরনের লেখা আমরা দেখতে পাচ্ছি, এবং আজকেও আমাদের আলোচনায় নিশ্চয়ই এই বিষয়গুলো উঠে আসবে। এই পর্যায়ে অতিথিদের যুক্ত করে নিতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আকমল হোসেন। আমাদের সঙ্গে আছেন এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা সম্পর্ক বিশেষজ্ঞ। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগের আজকের আয়োজনে। প্রথমেই অধ্যাপক ডক্টর আকমল হোসেন, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। এই যে ইরানের যে শাসনতন্ত্র সেটি আপনি জানেন, সেখানে সংস্কারপন্থী একজন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন, এবং তিনি জেতার আগেও বলেছেন যে তিনি যদি জেতেন সবার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। এটি ইরানের যে রাজনৈতিক বাস্তবতায়, সেখানটা আপনার কি মনে হয় এই বক্তব্যের অর্থ আসলে কি দাঁড়াতে পারে? ইরানে যারা ধরুন ১৯৭৯ থেকে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে, তাদের একটা নির্দিষ্ট মতাদর্শ আছে। যদিও মানে এরা ইসলামপন্থী, তবে এদের সাথে আবার আফগানিস্তানের যে তালেবান তাদের মেলানো যায় না। কিন্তু তা সত্ত্বেও তারা দেশের অভ্যন্তরীণ নীতিতে ধর্মীয় প্রভাব পড়ুক সেটাই চায়। এবং আমরা জানি যে এই যে বছর দুয়েক আগে ইরানে একটা বিরাট গণ আন্দোলনের মতো সৃষ্টি হয়েছিল। তুর্কি তরুণী মাসা আমিনি মাথায় হিজাব না দেওয়াতে ওখানকার যে নীতি পুলিশ তারা তাকে গ্রেফতার করে, এবং বলা হয় যে তাদের নির্যাতনে সে মারা গেছে। ফলে এই বিষয়টা নিয়ে তখনকার ইরানের নারীদের মধ্যে যেমন আলোড়ন সৃষ্টি হয়েছিল, এবং অনেকে এই হিজাবকে খুলে ফেলছিল, বা ইরানের যারা তরুণ তারা আসলে দীর্ঘদিন ধরে একটা রক্ষণশীল শাসনের অধীন শাসিত হওয়ার কারণে তাদের ভেতরে প্রতিবাদী একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। এবং খুব স্বাভাবিকভাবেই যে ইরানের যারা সরকার পরিচালনা করে তারা সেটাকে শক্তি প্রয়োগ করে সেই আন্দোলনকে থামিয়ে দিয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি যে এবারের নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান উনি এই যে ভোট পেলেন, প্রথমে আমরা দেখেছি যে প্রথম দফায় উনি ভোট পেয়েছিলেন যেটা মানে যথেষ্ট পরিমাণ ছিল না, ৪৪% বোধহয় এরকম একটা ভোট পেয়েছিলেন, আর তার প্রতিদ্বন্দ্বী তিনি আরো কম পেয়েছিলেন। ফলে রান অফ ভোটে এবার দেখা যাচ্ছে যে তিনি ৫০% ভোট পেয়ে নির্বাচিত হলেন। এখন তাকে কারা ভোট দিয়েছে? সংবাদ মাধ্যমের বলা হচ্ছে যে যারা প্রথম পর্বে ভোট দেয়নি তাদের মধ্যেও অনেকে এবার ভোট দিতে এগিয়ে এসছে। কেননা তারা মনে করেছে যে যদি এই আরেক প্রতিদ্বন্দ্বী যে জালিলি প্রতিদ্বন্দ্বী উনি যদি নির্বাচিত হন তাহলে তো সেটা তাদের জন্য শুভ হবে না, সেজন্য তাকে আটকানোর জন্য তারা বেশি করে ভোট দিয়েছে। ফলে এই যে বর্তমানে যিনি নির্বাচিত হলেন তিনি সংস্কারপন্থী বলে পরিচিত, এবং তিনি ইরানের এই পররাষ্ট্রনীতিরও একটা কট্টর সমালোচক। ইরানের সাথে পাশ্চাত্যের যে সম্পর্ক, যেখানে
দ্বন্দ্ব রয়েছে, বিশেষ করে পারমাণবিক প্রশ্নে, ইস্যুতে ইরানের সাথে যে দ্বন্দ্বটি, আমরা জানি যে 2015-তে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। দীর্ঘকাল আলাপ আলোচনার পর যে চুক্তিটি স্বাক্ষর করা হয়েছিল যে ইরান ওই তার যে পরমাণু কর্মসূচি সেগুলোকে নিয়ন্ত্রণ করবে, তার বিনিময়ে ইরানের উপর যে আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে। কিন্তু আমরা দেখলাম যে প্রেসিডেন্ট সেই সময় ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট যে আপনার বারাক ওবামা, মানে ইরানের প্রেসিডেন্টের কথা বলছেন, তিনি সেটাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন। তাহলে এই বিষয় প্রত্যাহার করে নিয়েছেন পরবর্তীতে। হ্যাঁ, এবং ফলে ইরানকে পেজেশকিয়ানের কথা হচ্ছে যে আমরা আবারও ওই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পাশ্চাত্যের সাথে সম্পর্ক তৈরি করতে চাইব, কেননা তাহলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টা একটা সমাধান করা যাবে বলে তিনি মনে করেন। আবারও আপনার কাছে আসবো এই জায়গাটাতে। ইশফাক ইলাহি চৌধুরী, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। সংস্কারপন্থী একজন সেখানে নির্বাচিত হয়েছেন, কিন্তু আমরা এখন যেটি জানি যে মধ্যপ্রাচ্যে গাজা পরিস্থিতির কারণে সেখানে হিজবুল্লাহর এখন যে ধরনের কর্মকাণ্ড, হুথি বিদ্রোহীরা রয়েছেন, সেই জায়গা থেকে আসলে, এবং যদি ট্রাম্প যুক্তরাষ্ট্রে ক্ষমতায় আসেন, তাহলে এই যে তিনি সবার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন যে কথাটি বলছেন, সেটির সম্ভাবনা কি থাকে কিনা? সম্ভাবনা থাকবে, কিন্তু যেটা আমি বললাম, স্যার যেটা বললেন যে যেই ক্ষমতায় আসুক না কেন, মূল ক্ষমতা কিন্তু কোন শহরের যে একজন আলী খামেনি এবং তার যে একজন ধর্মীয় শুরা বলা যেতে পারে, বা একটা কাউন্সিল, তো এরা কিন্তু বিয়ন্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন, বিয়ন্ড অল এর বাইরে তারা ক্ষমতা প্রয়োগ করে। এর আগেও আমরা দেখেছি যে যেমন খাতামি ছিলেন একজন রিফর্মিস্ট, অনেক কিছু উনি করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেননি, কারণ ওনার হ্যান্ডস ওয়ার টাইড বাই দিস এই শুরা কাউন্সিল। তো এখন বাট বেসিক্যালি উনি যেটা চেয়েছেন, আমি স্যারের সাথে এগ্রি করবো, উনি চাচ্ছেন যে পশ্চিমা বিশ্বের সাথে, বৃহত্তর বিশ্বের সাথে সম্পর্ক ভালো করার, কারণ যে গত এই এক যুগ তারও বেশি থেকে যে ইকোনমিক স্যাংশন যেটা চলছে ইরানের উপরে, তাতে ইরানের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, এবং ইরানের যে নতুন নিউ জেনারেশন যারা, তারা অনেক বেশি ইয়ের অভাবে, চাকরির অভাবে, তাদের কর্মসংস্থানের জন্য তারা বেকার হয়ে আছে, এবং জেনারেলি যেটুকু হওয়া উচিত ছিল প্রোগ্রেস, সেটা কিন্তু ইরানের ক্ষেত্রে হয়নি। সুতরাং তারা চাইবে যে একটা অর্থনৈতিক প্রগতি এবং বিশ্বের সাথে কানেক্টিভিটি। তো এইখানে কিন্তু এই যে বর্তমানে যে ইয়েগুলো চলছে, যেটা গত এক দশক থেকে এবং বলতে গেলে এখন বাড়ছে, হুতি বিদ্রোহী, আপনার হিজবুল্লাহ এবং হামাস, এগুলো কিন্তু একটু প্রক্সি ওয়ার যাকে আমরা বলি, ইরান যুদ্ধ চালিয়ে যাচ্ছে 3-4টা ফ্রন্টে, এবং এর জন্য ন্যাচারালি ইরানের যে অর্থনৈতিক যে শক্তি একটা বিরাট অংশ এগুলো করতে ব্যয় হচ্ছে। এখানে কিন্তু উনি চাইবেন যে একটা স্লো ডাউন করতে, বর্তমানে যে অবস্থা আছে এটা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। হয়তো ওখানে একটা সিজ ফায়ার যদি গাজাতে সম্ভব হয়, তাহলে হোল প্যালেস্টিনিয়ান ইস্যুটাকে একটা আলোচনার মাধ্যমে কিভাবে আসা যায় সেটা চেষ্টা করে। আরেকটা বড় ইম্পর্টেন্ট যেটা স্যার বললেন, যে সমাজের মধ্যে বিশেষ করে নতুন জেনারেশন, তারা কিন্তু একটা এই বদ্ধ ইয়ে থেকে, যে রাজনৈতিক পরিবেশ সেখানে, সেটা থেকে বেরিয়ে আসতে চায়, এবং যার প্রতিফলন আমরা দেখেছি হিজাব বিরোধী আন্দোলনে। এবং উনি নিজেও উনি বারবার বলেছেন যে আমি পুলিশ দিয়ে হিজাব ইম্পোজ করার বিপক্ষে, কেউ যদি হিজাব পড়তে চায় সে পড়বে, কেউ যদি না পড়তে চায় সেটা সে পড়বে না, কিন্তু পুলিশ দিয়ে বাধ্য করে তাদেরকে শাস্তির মুখোমুখি করে, এবং আমরা দেখেছি যে অনেককে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে, মেয়েদেরকে পর্যন্ত। এগুলোর বিরুদ্ধে কিন্তু ওই আবার শেষ প্রশ্নটা থেকেই যায় যে আলী খামেনি এবং তার যে সহযোগীরা আছেন, তাদের যে মতের বাইরে কতটুকু উনি যেতে পারবেন। তবে এটা পরিষ্কার ইরানের জনগণ এখন একটা পরিবর্তন চায়। বিশ্বের বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি মানুষ পরিবর্তনের পক্ষে, মানুষ যে একটা গুমট পরিবেশ থেকে বেরিয়ে এসে অবাধ
অর্থনৈতিক অবাধ সমাজের পক্ষে, এবং ইরানের জনগণ ঠিক সেভাবেই তাদের রায়টা দিয়েছে। এবং আমরা দেখেছি প্রথম দফায় ভোটে কিন্তু যত না ভোট পড়েছে, এর পরবর্তীতে সংখ্যাগরিষ্ঠতা না হওয়ায় দুই প্রার্থীর মধ্যে যখন দ্বিতীয় দফায় ভোট হলো, সেখানটায় কিন্তু ভোট পড়ার হার অনেক বেশি ছিল। আমাদের সাথে ইরান থেকে রেডিও তেহরান বাংলা বিভাগের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ যুক্ত আছেন। গাজী আব্দুর রশিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগের আজকের আয়োজনে। আমরা ইরানের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কথা বললাম, এবং সেখানে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বলা হচ্ছিল যে আয়াতুল্লাহ আলী খামেনি তার মতাদর্শে বিশ্বাসী কট্টরপন্থী কেউই হয়তোবা নির্বাচিত হবেন, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান তিনি নির্বাচিত হলেন। এবং তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যেটি লিখেছেন যে আপনাদের সাহচর্য, সহানুভূতি এবং আস্থা ছাড়া সামনের কঠিন পথটি মসৃণ হবে না, আমি আপনাদের দিকে হাত বাড়িয়ে দিলাম। এই যে সামনের পথ কেন কঠিন মনে হচ্ছে মাসুদ পেজেশকিয়ানের, এবং কেন তা মসৃণ হবে না, ইরানের পরিস্থিতি বিশ্লেষণ করে আপনার কাছে কি মনে হচ্ছে? বোধহয় কানেক্টেড হতে পারেননি। গাজী আব্দুর রশিদ শুনছেন না আমাদের? নিশ্চয়ই যুক্ত হলে তার কাছে ফিরে যাব। আমরা অধ্যাপক ডক্টর আকমল হোসেন আপনার কাছে আসতে চাই। এই যে আপনাদের দুজনের বক্তব্যে উঠে এলো ইরানে আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার যে ধর্মীয় কাউন্সিল রয়েছে তাদের বাইরে গিয়ে তো আসলে প্রেসিডেন্টের কাজ করার সুযোগটা কম। আবার অন্যদিকে আমরা জনরায় যদি দেখি, এবং ইরানে যে হিজাব বিরোধী বা এই যে কট্টরপন্থী যে নিয়মগুলো রয়েছে সেগুলো বিরোধী আন্দোলনও ব্যাপক আকারে হয়েছিল, সেটিও আছে। তো এই যে রক্ষণশীল রাজনীতিকে পেজেশকিয়ানের সংস্কারপন্থী রাজনীতি সেটি পরাজিত করলো, বাস্তবে কি সেই তার কোনো প্রভাব দেখা যাবে কিনা, নাকি সর্বোচ্চ ধর্মীয় নেতার যে প্রভাব রয়েছে সেটি অনেকাংশে থেকে যাবে? এমনি তো একটা সমাজে আপনার মানুষের ভেতরে চিন্তার ক্ষেত্রে পরিবর্তন আসে, এবং মানে ধরুন একটি ব্যবস্থা যেটা দীর্ঘকাল ধরে সেটা রাজনৈতিক বা অর্থনৈতিক ব্যবস্থা, সেটা চললে এবং সেইটা যদি ক্রমান্বয়ে এটা একটা নির্যাতনমূলক হয়ে ওঠে, তাহলে মানুষ প্রতিবাদী হতে চায়, এবং সেই জন্য রাস্তায় কেউ নেমে আসে। রাস্তায় নেমে আসলে তো তার একটা আবার বিপদ হচ্ছে, রাষ্ট্র তার উপরে আবার করে, প্রত্যাঘাত করে। কিন্তু আরেকটা হচ্ছে ভোটের মাধ্যমে। তো আমরা এবার দেখলাম যে জনগণ, মানে ইরানের জনগণ, তারা আপনার এই যে পেজেশকিয়ানকে, ওনাকে প্রায় 54% ভোট, যা ভোট পড়েছে তার 54% ভোট দিয়েছে। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন বরং 44%। কিন্তু এই জনরায় পাওয়ার পরও ওই যে সর্বোচ্চ নেতা যিনি আলী খামেনি, এবং আরেকটি বিষয় হচ্ছে এই ইরানের আমরা সবাই জানি যে রেভলিউশনারি গার্ড কাউন্সিল বলে একটি শক্তিশালী বাহিনী আছে, এবং যারা আপনার এবং এই যে যিনি রাষ্ট্র ক্ষমতায় থাকেন তাকে এই বাহিনীর সাথে সুসম্পর্ক রেখে চলতে হয়। ফলে পেজেশকিয়ানের জন্য কিন্তু আরেকটি চ্যালেঞ্জ আমি মনে করি, এই গার্ড কাউন্সিল, যারা রেভলিউশনারি গার্ড, যারা 1979 বিপ্লবের পর থেকে ইরানের রাজনীতিতে একটা বড় ভূমিকা পালন করছে। ফলে সব মিলিয়ে এখন তিনি এগুতে পারবেন যদি মানে ইরানের যে যারা ওই আসল নিয়ন্ত্রক বলা হচ্ছে, তারা যদি মনে করেন যে জনগণ এটা চাচ্ছে। যেমন আমি লক্ষ্য করলাম যে আয়াতুল্লাহ খামেনি উনি বলেছেন যে জনগণ ভোট দিয়েছে, কিন্তু তারা রাষ্ট্র ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেনি। তবে তিনি বলছেন যে তবে কেন তারা মানে সংস্কারের পক্ষে ভোট দিল, সেটা যারা সমাজতত্ত্ববিদ বা রাষ্ট্রবিজ্ঞানী তাদের ভেবে দেখতে হবে। তার মানে তার ভেতরও একটা প্রশ্ন এসছে যে মানুষ এসেছে বিষয়টি নিয়ে। আমাদের সাথে
তেহরান থেকে গাজী আব্দুর রশিদ যুক্ত আছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগের সিনিয়র সাংবাদিক। গাজী আব্দুর রশিদ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই যে পেজেশকিয়ানের জয়ের পর এবং সেখানটায় ইরানের রাজনীতিতে এই সংস্কারপন্থী একজনের জয়, সেটি আসলে কট্টরপন্থী যে ব্যবস্থা রয়েছে সেখানটায় কতখানি পরিবর্তন আনতে পারবে কিনা আদৌ, সেটি নিয়ে বলবেন। এবং তিনি যেটি বলেছেন যে সামনের কঠিন পথটি মসৃণ হবে না, এটি তাই তিনি কেন মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং ৭১ টিভির দর্শকদেরকে। আমি দুঃখিত, একটু ইন্টারাপ্ট হয়ে গিয়েছিল, আমি আগের কথা শুনতে পাইনি, আলোচনাও শুনতে পাইনি। তো আপনি প্রথমে যেটা বললেন যে তার পথ চলা কতটা সহজ সরল বা সুগম, চ্যালেঞ্জ আছে কিনা, জনগণ কিভাবে দেখছেন। আমি একটু এখানে রাজনৈতিক কাঠামো নিয়ে প্রথমে একটু বলে নেব, তাহলে ব্যাপারটা স্পষ্ট হবে। ইরান ইসলামী বিপ্লবের দেশ এবং জানেন এখানকার কাঠামোটি সেভাবেই তৈরি হয়েছে। তৈরি হয়ে থাকলে এখানে দুজন যে প্রেসিডেন্ট প্রার্থী সর্বশেষ আসলেন রান অফ নির্বাচন ভোটে, দুজনের মধ্যে সাইদ জালালি, তিনি কট্টরপন্থী বা যেটাকে বলেন রক্ষণশীল আর সংস্কারপন্থী। কিন্তু নির্বাচিত হওয়ার আগেও কিন্তু পেজেশকিয়ান তিনি কিন্তু সুস্পষ্ট ভাবে বলেছেন যে আমাকে সংস্কারপন্থী বলা হলেও আমি স্বতন্ত্র কাজ করতে চাই। এই খুব দুঃখিত, গাজী আব্দুর রশিদ আবারও আমাদের সাথে তার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। ইশফাক ইলাহি চৌধুরী, আপনার কাছে আসতে চাই, একটা সবশেষ মন্তব্য নেব। এবং আমরা যদি এটি আন্তর্জাতিক, যেটি আমরা যুক্তরাষ্ট্রে এবং ইউরোপের সাথে সম্পর্কের ক্ষেত্রে বলছিলাম যে যুক্তরাষ্ট্রে যদি ট্রাম্প ক্ষমতায় আসে সেক্ষেত্রেও নিশ্চয়ই একটা অন্যরকম পরিস্থিতি হওয়ারও একটা জায়গা সেখানটায় রয়েছে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে অন্যান্য দেশের সাথেও সম্পর্কে মাসুদ পেজেশকিয়ানের মতো একজন সংস্কারপন্থী রাজনীতিকের নির্বাচিত হওয়ার প্রভাব কি পড়তে পারে? আমি যদি সুযোগ দেন আমি একটু পিছনে যেতে চাই। আমি ইরানিয়ান জনগণের কথা বলতে চাই যে 1953 সালে প্রথম নির্বাচিত একজন প্রধানমন্ত্রী ইরানে ছিলেন। উনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ এর কনস্পিরেসিতে উনাকে পদচ্যুত করে একটা ইরানের শাহকে এনে ফেরত আনা হলো এবং বসানো হলো। সেই থেকে কিন্তু 1979 সাল পর্যন্ত ইরানের জনগণ, ইরানের বিশেষ করে তাদের শিক্ষিত জনগণ, ন্যাশনালিস্ট ফোর্স যারা, তারা কিন্তু শাহের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে। কিন্তু পশ্চিমা বিশ্ব তাদেরকে কমিউনিস্ট টাইটেল দিয়ে তাদের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন, কমিউনিজম ঠেকানোর নামে শাহকে বাঁচিয়ে রেখেছিল। এবং যখন শাহের পতন আসন্ন, তখন আপনাদের মনে আছে যে ইরান যে ফ্রান্স থেকে, প্যারিস থেকে এয়ার ফ্রান্সের প্লেনে করে আয়াতুল্লাহ খোমেনিকে নিয়ে আসা হলো এবং একটা ইসলামী শাসন সেখানে বসিয়ে দেওয়া হলো। তখন পশ্চিমা বিশ্বের সামনে কিন্তু এই ইসলামী কট্টরপন্থী ইসলামী, তারা কমিউনিস্টদের থেকে অনেক বেশি গ্রহণযোগ্য ছিল এবং তাদেরকেই তারা পছন্দ করেছে। কিন্তু ইতিহাসের দেখেন পরিবর্তনে এখন কমপ্লিটলি ডিফারেন্ট। তো যাই হোক, ইরানের জনগণের কিন্তু হাজার বছরের ইতিহাস আছে যে তারা তাদের নিজেদের যে একটা স্বকীয়ত্ব, সেখানে সেই জোরাস্ট্রিয়ানও ছিল, আপনার আলেকজান্ডারও অভিযান করেছে, আবার আরবরা এসেছে, আবার এই পশ্চিমা বিশ্ব তাদেরকে নিয়ে খেলেছে। কিন্তু ইরানিয়ান যে একটা ট্রেডিশন, সেটা কিন্তু খুব স্ট্রং। এবং আমি মনে করি যে আজকে হোক কালকে হোক ইরান তার মূল রুটে ফিরে যাবে এবং সমস্ত বিশ্বের সামনে একটা প্রগতিশীল উজ্জ্বল একটা জাতি হিসেবে তারা মূল ইয়েতে তারা ফিরে আসবে, এমনটাই মনে করছেন। জি, অনেক ধন্যবাদ, আপনারা আছেন আমাদের সঙ্গে। আমরা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে কথা বলবো। এবং গাজী আব্দুর রশিদ খুবই অল্প সময়ের সাথে যুক্ত ছিলেন, তবু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে নিশ্চয়ই আবারও কথা বলবার সুযোগ হবে। ফিরছি বিরতির পর। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি, নিশ্চয়ই সঙ্গেই থাকবেন।
সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা আছেন একাত্তর সংযোগে। আজকের একাত্তর সংযোগে আমরা বিরতির আগে কথা বলেছি ইরানের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে। এবার কথা বলতে চাই, যুক্তরাজ্যেও নির্বাচন হয়েছে। শুক্রবার ফলাফল ঘোষণায় আমরা দেখতে পেলাম যে 14 বছর পর কিন্তু লেবার পার্টি তারা ক্ষমতায় এসেছে এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার। শুক্রবার রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে স্টারমারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এর মধ্যেই তিনি 22 সদস্যের নতুন মন্ত্রিসভাও গঠন করেছেন, যাদের মধ্যে 11 জনই নারী। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শনিবার প্রথম কার্যদিবসেই কাজ শুরু করেন স্টারমার। একটু বিস্তারিত জেনে নেব সহকর্মী শারমিন শ্রাবণীর কাছ থেকে। পরিবর্তনের ডাক দিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে স্টারমার বলেছেন, দেশকে নতুনভাবে এগিয়ে নেওয়ার জন্য তিনি কাজ করবেন। জনগণ সুচিন্তিতভাবে পরিবর্তন এবং জনগণের সেবামূলক রাজনীতির জন্য ভোট দিয়েছে, তবে দেশকে পরিবর্তন করা সুইচ চাপার মতো নয়। বিশ্বে এখন অস্থিরতা চলছেই, তাই যে কোনো পরিবর্তনের জন্য সময় প্রয়োজন হবে। কথা এবং কাজে মিল রেখে এরই মধ্যে বিভিন্ন পদে মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন স্টারমার। দেশটির নতুন উপপ্রধানমন্ত্রী হিসেবে অ্যাঞ্জেলা রেইনাকে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে দেশটির প্রথম নারী অর্থমন্ত্রী হয়েছেন রেচেল রিপস। যুক্তরাজ্যের ইতিহাসে 45 বছর বয়সী রিপসই প্রথম নারী অর্থমন্ত্রী হয়েছেন। দেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন ইয়েভেত্তে কুপার। অপরদিকে ডেভিড লেমিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে ওয়েস স্ট্রিটিংকে। এদিকে শিক্ষামন্ত্রী হয়েছেন ব্রিজেট ফিলিপসন। জ্বালানি মন্ত্রী করা হয়েছে অ্যাড মিলিব্যান্ডকে। এছাড়া বিচার মন্ত্রী করা হয়েছে শাবানা মাহমুদকে। দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদ প্রতিরক্ষা মন্ত্রী। এই পদে বসানো হয়েছে জন হিলিককে। লুইস হেইক হয়েছেন পরিবহন মন্ত্রী। স্টিভ রিড পরিবেশ মন্ত্রী। পিটার কাইলি বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। এবারের নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়ে সরকার গঠন করেছে লেবার পার্টি। আর নির্বাচনে হেরে কনজারভেটিভ পার্টিকে টানা 14 বছর পর ক্ষমতা থেকে সরে যেতে হলো। শারমিন শ্রাবণী, একাত্তর। অতিথিদের কাছে যাব। আমাদের সাথে শুরু থেকেই যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আকমল হোসেন এবং সাবেক সামরিক কর্মকর্তা এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী। এই মুহূর্তে আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নির্বাচনের পুরোটা সময়ই আপনি আমাদের সাথে সংযুক্ত ছিলেন, সে সময়ের খবর জেনেছি। আমরা যদি মন্ত্রিসভার দিকে তাকাই তাহলে দেখব যে সংস্কৃতি বিষয়ক যিনি মন্ত্রী হয়েছেন লিসা নন্দী, তিনি ভারতীয় বংশোদ্ভূত, এবং বিচারমন্ত্রী শাবানা মাহমুদ তিনি হচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত। এবার খুব জোর গুঞ্জন ছিল, আলোচনা ছিল যে বাংলাদেশি বংশোদ্ভূত কেউ মন্ত্রী হবেন। শেষ পর্যন্ত সেটি আমরা দেখলাম না, কেন? ধন্যবাদ। বাংলাদেশি বংশোদ্ভূত যে দুজনের নাম আলোচনায় এসেছে, একজন হচ্ছেন রুশনারা আলী, যিনি বেথনাল গ্রিন এবং স্টেপনি আসন থেকে 5বারের মতো নির্বাচিত হয়েছেন, এবং অন্য আসনটি হচ্ছে হ্যামস্টেড অ্যান্ড হাইগেট, যেখানে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক 4র্থবারের মতো নির্বাচিত হয়েছেন। এই দুজনের নাম আলোচনায় এসেছিল, এই জন্য তারা শ্যাডো ক্যাবিনেটের জুনিয়র মন্ত্রী ছিলেন। নতুন যে 22 জন মন্ত্রিসভায় নাম এসেছে তারা পূর্ণ মন্ত্রী। টিউলিপ সিদ্দিক এবং রুশনারা আলী পূর্ণ শ্যাডো ক্যাবিনেটে আসলে ছিলেন না, তারা জুনিয়র মন্ত্রী ছিলেন। তো জুনিয়র মন্ত্রীদের নাম এখনো ঘোষণা হয়নি, নিশ্চয়ই পরবর্তীতে জুনিয়র মন্ত্রী ঘোষণা হতে পারে। তো এই আশাটি রাখা হচ্ছে এই জন্য। যেমন আমি যদি টিউলিপের কথা বলি, টিউলিপ গত 4টি টার্মে যে দায়িত্বগুলো ছিলেন, তিনি ট্রেজারিতে ছিলেন, তিনি এডুকেশন অ্যান্ড হেলথ আর্লি এডুকেশনে ছিলেন। তারপর হচ্ছে যে সাব কমিটিগুলো ছিল লেবারের শ্যাডো ক্যাবিনেটে, সেখানে উইমেন ইকুয়ালিটি অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক সার্ভিস পেনশন, এই বিভাগগুলোতে টিউলিপ দায়িত্ব পালন করেছেন। যদি জুনিয়র মন্ত্রী হিসেবে কনসিডার করা হয় টিউলিপকে, তাহলে হয়তো এই বিষয়গুলোতে তিনি দায়িত্ব পেতে পারেন। আর রুশনারা গত 5টি টার্মে লেবারের শ্যাডো জুনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ইনভেস্টমেন্ট অ্যান্ড স্মল বিজনেস এই ক্যাটাগরিতে, ডিপার্টমেন্ট অফ এডুকেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। আপনি জানেন যে জলবায়ু পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ ইস্যু। রুশনারা আলী যেহেতু এর আগে জলবায়ু পরিবর্তন বিষয়ক সাব কমিটিতে শ্যাডো
জুনিয়র মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো এই বিষয়গুলোতে নিশ্চয়ই তাদের প্রাধান্য থাকবে। তবে টোটাল যে আমরা দেখি এথনিক মাইনরিটি কমিউনিটির রিপ্রেজেন্টেশন কিন্তু এই ক্যাবিনেটে রয়েছে। যেমন 650 জনের মধ্যে 89 জনই কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী এমপি। এর মধ্যে আপনি পুরো ব্রিটেন জুড়ে 18% সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠী আছেন। তো 18%কে আপনি যদি মন্ত্রিসভার 22 দিয়ে শতাংশ করেন তাহলে 4 জন মন্ত্রী হয়। তো সেই হিসাবে আমরা ডেভিড লামিকে দেখেছি ফরেন মিনিস্টার হয়েছেন, শাবানা মাহমুদ জাস্টিস মিনিস্টার হয়েছেন, এড মিলিব্যান্ড আপনার জ্বালানি মন্ত্রী হয়েছেন, এবং লিসা নন্দী তিনি কালচারাল সেক্রেটারি হয়েছেন। তো 4টি কিন্তু তানভীর, এবার একটু অভিবাসন প্রসঙ্গে আসতে চাই। সেটি হচ্ছে ঋষি সুনাকের, সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের রুয়ান্ডা বিল, সেটি ব্যাপক আলোচিত হয়েছে, লেবার তার সমালোচনা করেছে, এবং অভিবাসন প্রসঙ্গটি, এই ইস্যুটি এবারের নির্বাচনে খুব আলোচিত হয়েছে। তো লেবার পার্টি ক্ষমতা আসার পর তাদের অভিবাসন নীতিতে পরিবর্তন আসছে কি? অভিবাসন নীতি আসলে যুক্তরাজ্যের যে স্থায়ী যে অভিবাসন পরিকল্পনা বা একটি দেশের ফরেন পলিসি আসলে কখনোই পরিবর্তন হয় না। একটি কৌশলগত মানে কিভাবে তিনি নিয়ন্ত্রণ করবেন পলিসিগুলো তারা ঘোষণা করেছেন আগেই। লেবার কি করবেন? লেবার পার্টির স্যার কিয়ার স্টারমার বলেছেন যে তার দল সরকার গঠন করলে তিনি ইমিগ্রেশনটাকে পয়েন্ট সিস্টেমের মধ্যে নিয়ে আসবেন। যে সমস্ত লো স্কিল মাইগ্রেন্টরা এই দেশে রয়েছেন তাদেরকে দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে এই অর্থনীতির কাজে লাগান। আর বাইরে থেকে যারা আসবেন, যেমন আপনি দেখুন ব্রিটেনে এখনো পর্যন্ত 6500 জন শিক্ষকের অভাব রয়েছে। তো অনেকেই এই জিনিসগুলো বোঝেন না। বাংলাদেশ থেকে বা বাংলাদেশের মতো এই সমস্ত দেশগুলোতে এখানে কেউ যদি শিক্ষক হিসেবে, জুনিয়র স্কুল টিচার হিসেবে আসতে চায় তাদেরকে সুযোগ দেওয়া হবে। তো এখন এই ব্রিটেনে যে সমস্ত খাতগুলোতে কর্মী সংকট রয়েছে সেই খাতগুলোতে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে এখানে ওয়েলকাম করা হবে, নার্সদের ওয়েলকাম করা হবে। আরেকটা বলছে ইমিগ্রেশন পাওয়ার অ্যাক্ট তিনি করবেন। এই অ্যাক্ট করলে ডোভার সীমান্ত দিয়ে যারা এখানে আসছে তাদেরকে ফেরত পাঠানোর জন্য তিনি লোকবল নিয়োগ করবেন। আপনি দেখুন যে ফ্রান্সের নির্বাচন চলছে, তো ফ্রান্সের সাথে তিনি নেগোসিয়েশনটা করবেন যাতে যেই দেশ থেকে প্রবেশ করছে সেই দেশে যাতে ফেরত পাঠানো যায়। এই প্রক্রিয়াটি তিনি আরো জোরদার করবেন। তবে রুয়ান্ডা বিলটি তিনি পাশ করবেন না। রুয়ান্ডা বিলটি কার্যকর না করার ব্যাপারেই লেবার লিডারের শক্ত অবস্থান। এছাড়া কাউন্টার টেরোরিজম পাওয়ার যেটা তিনি করতে চান, ইমিগ্রেন্টদেরকে এই দেশে প্রবেশ করিয়ে দেওয়ার পেছনে একটা সংঘবদ্ধ চক্র কাজ করে। লেবার লিডার স্যার কিয়ার স্টারমার সেই চক্রটাকে ভেঙে দিতে চান, এই ব্যাপারে তিনি পরিষ্কার করেছেন। তারপর তিনি আরেকটা বিষয় বলেছেন যে প্রায়োরিটি, যেটা আমি একটু আগে বলেছিলাম যে কোন কোন ক্ষেত্রে আসলে অভিবাসীদের প্রয়োজন, এটার তালিকা তিনি করবেন। সেই তালিকা করে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদেরকে আসলে ব্রিটেনে প্রবেশ করানো হবে বা তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হবে। আর যারা অবৈধভাবে আসছেন, লুপ হোলগুলো ব্যবহার করছেন এবং বিভিন্ন ইমিগ্রেশন বা সলিসিটর ফার্ম বা বিভিন্ন এজেন্ট যারা আসছে তাদের বিরুদ্ধে তিনি কঠোর হবেন, এটি তিনি পরিষ্কার করেছেন। অনেক ধন্যবাদ তানভীর আহমেদ, আপনি আপনাদের সঙ্গে আছেন। আমরা সবশেষ বিরতিতে যাব, এরপর আবারও আপনাদের কাছে ফিরব। দর্শক, সবশেষ বিরতি নিয়ে ফিরছি, নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আজকের ৭১ সংযোগে কথা বলছি আমরা এখন যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির জয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর আকমল হোসেন এবং এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী। লন্ডন থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর আহমেদ, খুব ছোট করে প্রশ্নের উত্তরটি নিতে চাই, সময় অল্প। 14 বছর পর যেহেতু লেবার ক্ষমতায় এসেছে লেবার পার্টি, তাদের সামনে এখন চ্যালেঞ্জগুলো কি কি? লেবার পার্টির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতির লাগাম টেনে ধরা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করা। এবং লেবার সরকারের কিয়ার স্টারমার প্রথম দিন 48 ঘন্টার মধ্যে সুখবর হচ্ছে ইংল্যান্ড ইউরোর সেমিফাইনালে চলে গেছে। যদিও কিয়ার স্টারমারের কোনো ভূমিকা নাই, তারপরও এটি তার জন্য একটি শুভবার্তা যে ইংল্যান্ড সেমিফাইনালে চলে গেছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো হচ্ছে অর্থনীতিকে লাগাম টেনে ধরতে হবে। দুদিনের মধ্যে আপনি দেখুন পাউন্ডের দরটা আরেকটু বেড়েছে, এটা ইতিবাচক। তবে এনএইচএস এর যে মানে স্বাস্থ্য সেবায় 40,000 অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করবেন প্রতি সপ্তাহে, এটি তিনি বলেছেন। নিউ বর্ডার সিকিউরিটি, যেটা আমি আগেও বলেছি যে বর্ডার সিকিউরিটিটা তিনি করবেন। আর গ্রেট ব্রিটিশ এনার্জি
অর্থাৎ ইউরোপের সাথে রাশিয়ার সাথে যে জ্বালানি নির্ভরতা, এটা কমানোর জন্য নিজেদের জ্বালানিটাকে স্বনির্ভর গ্রিন এনার্জির দিকে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে এন্টি সোশ্যাল বিহেভিয়ার। আপনি দেখবেন যে ছুরিকাঘাতে অনেকেরই প্রাণ গেছে। লন্ডনের রাস্তায় রাস্তায় তরুণদের হাতে পকেটের মধ্যে ছুরি থাকে, এটা এন্টি সোশ্যাল বিহেভিয়ার। স্বর্ণালঙ্কার চুরি হয়ে যাচ্ছে, এশিয়ান এবং বাংলাদেশি বংশোদ্ভূতরা হলিডেতে গেলেই তাদের বাড়িতে চুরি হয়ে যায়, সমস্ত স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এগুলো আসলে ব্রিটেনে এর আগে ছিল না। তো এগুলোকে এন্টি সোশ্যাল বিহেভিয়ার বলা হচ্ছে এবং এই মানে চুরি ঠেকানোর জন্য আইন করছেন। তো এইগুলির বিষয়ে তিনি আরেকটু সতর্ক হবেন। এবং যেটা আমি আগে বলেছি যে শিক্ষক নিয়োগের ব্যাপারে এটি তার 6টি মানে প্রায়োরিটির মধ্যে একটি প্রায়োরিটি। নতুন 6500 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ব্রিটেনের প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষকের সংকট, এছাড়া নার্স সংকট এবং স্বাস্থ্য সেবা খাতে যে কর্মী সংকট রয়েছে, বাইরের দেশগুলো থেকে প্রশিক্ষিত কর্মী বাহিনী নিয়ে আসা হবে। অনেক ধন্যবাদ তানভীর আহমেদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। অধ্যাপক ডক্টর আকমল হোসেন এবং ইশফাক ইলাহি চৌধুরী, আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন রাখতে চাই। প্রথমে ডক্টর আকমল হোসেন, আপনার কাছ থেকে উত্তরটি নেব। আমরা তো অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো শুনছিলাম, অভিবাসন প্রসঙ্গেও তানভীর আহমেদ জানাচ্ছিলেন, কিন্তু যুক্তরাজ্যকে আমরা সবসময় যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে দেখে এসেছি এবং এই যে আন্তর্জাতিক অঙ্গনে 14 বছর পর লেবার পার্টির ক্ষমতায় আসা কি আলাদাভাবে কোনো প্রভাব রাখবে নাকি আগের মতোই সবকিছু? আমার কাছে যতদূর আমি মানে খবর পেয়েছি সংবাদ মাধ্যমে, যে এই যে লেবার পার্টি, সেটা আগে লেবার পার্টি থেকে ভিন্ন ধরনের। কেননা লেবার পার্টি যাকে বলা হতো যে একটা বাম ঘেঁষা পার্টি, এই বাম ঘেঁষা ভাবটি বর্তমানে যে প্রধানমন্ত্রী বা তার সাথীরা, তাদের ভেতরে ওটা নেই। এবং এর আগে যিনি লেবার পার্টির প্রাইম মিনিস্টার ছিলেন, জেরেমি করবিন, তাকে এবার তো নমিনেশনই দেয়নি। তো ফলে আমরা আশা করতে পারি না যে লেবাররা তারা তাদের মানে পুরাতন যে ফরেন পলিসি, পুরাতন যে ধাঁচ, সেই ধাঁচে নিশ্চয়ই পররাষ্ট্রনীতি পরিচালনা করবেন না। কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের যে সম্পর্ক, এটা তো মানে অচ্ছেদ্য সম্পর্ক বলা যায়। সুতরাং যেমন আপনি ফিলিস্তিন ইস্যুতে, গাজা ইস্যুতে ইতিমধ্যে তো বলেই দিয়েছেন যে তারা মানে প্রথমে তিনি যখন নির্বাচনী প্রচারে করছিলেন যে এই ফিলিস্তিনিদের হামাসের আক্রমণটা তিনি পছন্দ করেন, তিনি সেটাকে সমর্থন দেন এবং যার ফলে ওখানকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে, এটা মুসলমানদের মধ্যে এটা একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছে। তো যাই হোক, কথা হলো যে আমি মনে করি যে আন্তর্জাতিক ক্ষেত্রে তারা এমন কোনো যেটা পরিবর্তন আনবে না তাদের পররাষ্ট্র নীতিতে, যেটা ব্রিটেনকে একটা নতুন দিকে নিয়ে যেতে পারে। জি, ইশফাক ইলাহি চৌধুরী, আপনার মন্তব্য নেব। যে আমি বেসিক্যালি প্রফেসর আকমল হোসেনের সাথে একমত হব, যে এবং যেটা এর আগে তানভীর সাহেব বলেছেন যে পররাষ্ট্র নীতি এমন একটা জিনিস, এখানে হয়তো সামান্যতম এদিক ওদিক হতে পারে, তবে মেজর কোনো চেঞ্জ হবে না। ন্যাটোর সদস্য থাকবে, ইউক্রেন যুদ্ধে তারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ তারা পশ্চিম ইউরোপের সাথে তারা সহায়তা প্রদান করে যাবে এবং মধ্যপ্রাচ্যে তারা একটা মার্কিন পশ্চিমা যে ইয়েতে তারা ভূমিকা রাখবে। তবে আমি মেইনলি যেটা ইয়ে করছি যে বাংলাদেশের মধ্যে আমরা যখন বলি ওয়েস্টমিনস্টার স্টাইল মানে ডেমোক্রেসি, আমি কিন্তু খুব ইমপ্রেস যে যেভাবে ক্ষমতাটা হস্তান্তর হলো, যেভাবে ঋষি সুনাক বিদায় ভাষণ দিয়ে গেলেন এবং স্মুথলি যে পাওয়ার ট্রান্সফার হলো, এইটা কিন্তু আমাদের এই যে ইনস্টিটিউশন বিল্ডিং যেটা যুক্তরাজ্যে হয়েছে, সেটা কিন্তু সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বাংলাদেশি হিসাবে আমি মনে করি যে এখনো আমাদের অনেক দূর যেতে হবে আমাদের গণতন্ত্রকে একটা সুষ্ঠু ফাউন্ডেশনের উপরে নিয়ে আসার জন্য। এই মার্কিন যুক্তরাজ্য থেকে আমাদের শেখার অনেক কিছু আছে এবং ভবিষ্যতে আমাদের উভয় রাষ্ট্রের সহযোগিতা এসব ব্যাপারে আমাদের মনে হয় সহযোগিতা অব্যাহত থাকবে, এটি আমি আশা করি। জি, এবং দলের যে পরাজয় কনজারভেটিভ পার্টি, সেটি ঋষি সুনাক পুরো ব্যর্থতা নিজের ঘাড়ে নিয়েছেন এবং এর জন্য ক্ষমাও চেয়েছেন।
অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য ইশফাক ইলাহি চৌধুরী এবং অধ্যাপক ডক্টর আকমল হোসেন এবং আমাদের সহকর্মী তানভীর আহমেদ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এই ছিল আজকের ৭১ সংযোগে। আগামীকাল আবারও ৭১ সংযোগ হাজির হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, ৭১-এর সঙ্গেই থাকবেন।